ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি আরেকটি ভূগোলের খুব সুন্দর ক্লাস, বহির্জাত প্রক্রিয়া। এটি তোমাদের দশম ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 10 এবং ক্লাস 12 এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব উপকারে আসবে। দশম ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন শর্ট কোশ্চেন যেমন এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ এবং 2 মার্কের কোশ্চেন এখান থেকে আসে। তাহলে হচ্ছে প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের দশম ও দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আজ বহির্জাত প্রক্রিয়ার ডিটেলস ক্লাস করব, তোমরা শেষ অবধি সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে আলোচনা করো। প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে যাই। তো সূচনাতেই বলা যায় যে আচ্ছা তো বলো তো ভূপৃষ্ঠের সব জায়গায় কি সমান বা একই রকম? না, সব জায়গায় সমান বা একই রকম নাই। তাহলে আমরা ভূপৃষ্ঠে কী কী দেখতে পাই? কোথাও উঁচু পর্বত, কোথাও ঢেউ খেলানো মালভূমি, আবার কোথাও সুদূর বিস্তৃত সমতল ভূমি ইত্যাদি। ভূপৃষ্ঠের এই বৈচিত্র্য হচ্ছে ভূমিরূপ। মানুষের যেমন বিভিন্ন রূপ আছে, ভূমির সেরকম বিভিন্ন রূপ হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি। তো তোমরা কি জানো যে এই ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে? এই ভূমিরূপ সৃষ্টির পিছনে দুটি শক্তি কাজ করে। দুটি শক্তি কি কি? একটি হচ্ছে অন্তর্জাত শক্তি আর একটি হচ্ছে বহির্জাত শক্তি। অন্তর্জাত শক্তি বা ভূ অভ্যন্তরীণ শক্তিগুলো ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদির মাধ্যমে পৃথিবীর ওপর কাজ করে পাহাড়, পর্বত ও মালভূমি সৃষ্টি করেছে। তারপর ভূপৃষ্ঠের ওপর ক্রিয়াশীল বিভিন্ন বহিঃশক্তিসমূহ ক্ষয়, বহন ও অবক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন করে এবং সৃষ্টি করে বিভিন্ন কারুকার্য বা শিল্পকলা। তাহলে কি হচ্ছে? অন্তর্জাত শক্তি ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মাধ্যমে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে। তার উপর বহির্জাত শক্তি বা বহিঃশক্তিসমূহ সেই অন্তর্জাত শক্তির দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোকে পরিবর্তন ও পরিমার্জন করে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে। যেখানে প্রকৃতি যেন এক শিল্পী, ওখানে অর্থাৎ এই নতুন নতুন ভূমিরূপ ভাস্কর্য সৃষ্টির পিছনে কে কাজ করছে? প্রকৃতি। তাই এখানে প্রকৃতিকে শিল্পীর সঙ্গে তুলনা করা হচ্ছে। এই অধ্যায়ে আমরা বহির্জাত শক্তিসমূহ সম্বন্ধে আলোচনা করব। এই বহির্জাত শক্তিসমূহ কিভাবে ভূপৃষ্ঠের উপর কাজ করে এবং ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়। বহির্জাত শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সোজেনিক, যা গ্রিক শব্দ এক্সোজেনাস থেকে উদ্ভূত। এর অর্থ বহির্ভাগ থেকে উৎপন্ন বা বহির্জাত। বাংলাতে দেখো নাম হচ্ছে বহির্জাত। বহি মানে বাইরের দিক, জাত মানে সৃষ্টি, অর্থাৎ পৃথিবীর বাইরের দিকে এই শক্তি কাজ করে বা সৃষ্টি হয়। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল থেকে ভূমির উপর বিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। উদাহরণ: বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজ ও সঞ্চয় কাজ হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। এবার আমরা পড়ব বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। প্রথমে পড়ব শক্তির উৎস, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার শক্তির উৎস। বহির্জাত প্রক্রিয়ার শক্তির উৎস হচ্ছে সূর্যালোক, ক্রিয়াশীলতার স্থান। বহির্জাত শক্তির ক্রিয়াশীল হয় ভূপৃষ্ঠের উপরিভাগে। ভূপৃষ্ঠের উপরিভাগে কাজ করে তার ভূমিরূপের পরিবর্তন ঘটায়। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে ভূমিভাগের সমতলীকরণ। এই প্রক্রিয়াগুলো ভূমিভাগের বন্ধুরতাকে সরিয়ে একটি সমতল পৃষ্ঠে আনার চেষ্টা করে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টি। এই প্রক্রিয়াগুলি ভূমিরূপের প্রাথমিক ভূমিভাগের উপর ক্রিয়া করে ভূমিরূপের উপর ভাস্কর্য সৃষ্টি করে ও বিভিন্ন ভূমিরূপ গঠন করে। নেক্সট পয়েন্ট হচ্ছে অভিকর্ষ শক্তির সাহায্য। ভূমিরূপের বিবর্তনে বহির্জাত প্রক্রিয়াগুলি যে কাজ করে সেখানে তাকে অভিকর্ষজ শক্তি সাহায্য করে, কারণ অভিকর্ষ শক্তি না থাকলে প্রবাহিত পদার্থগুলি উপর থেকে নিচের দিকে বাহিত হয়ে আসতো না। তাহলে এই হচ্ছে বহির্জাত পদ্ধতির বা বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। বহির্জাত প্রক্রিয়া আলোচনা করলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে পর্যায়ন। পর্যায়ন কি? বহির্জাত বিভিন্ন প্রক্রিয়াগুলি যখন ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ভূমিভাগকে এক সমতল পৃষ্ঠে আনার চেষ্টা করে, এই প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। তাহলে পর্যায়ন প্রক্রিয়াতে কি হয়?
ক্ষয় হয়, অর্থাৎ উঁচু ভূমিরূপ ক্ষয় হয়, সেই ক্ষয়জাত পদার্থ বাহিত হয়ে আসে নিচু ভূমিরূপে, এবং নিচু ভূমিতে সেই ক্ষয়জাত পদার্থ জমা হয় এবং উঁচু ভূমিরূপ নিচু হয়ে যায় এবং নিচু ভূমিরূপ উঁচু হয়ে গিয়ে একটা সমতল পৃষ্ঠে আসার চেষ্টা করে। এই প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। পর্যায়ন প্রক্রিয়াকে যদি তোমাদের গল্পের আকারে বলি তাহলে গল্পটা শুনে নাও। প্রাচীনকালে এক দস্যু ছিল, তার নাম হচ্ছে রবিনহুড। রবিনহুড কি করতেন, বড় লোক এবং জমিদারদের বাড়িতে ডাকাতি করতেন এবং তাদের ধন সম্পদ লুট করতেন। সেই ধন সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিতরণ করে দিতেন। এর ফলে কি হতো, যে বড় জমিদার বা অর্থ প্রতিপত্তি সম্পন্ন মানুষ, তাদের অর্থ প্রতিপত্তির পরিমাণ কমে যেত, সম্পদের পরিমাণ কমে যেত, এবং গরিব মানুষের মধ্যে সম্পদ আসতো, অর্থাৎ অর্থ আসতো, হাতে আসতো। তাহলে সমাজে একটা এইভাবে সমতা আনার চেষ্টা করতেন। পর্যায়ন প্রক্রিয়া হচ্ছে সেই রবিনহুডের মতো। বুঝতে পেরেছ? তাহলে পর্যায়ন প্রক্রিয়া কি করছে, উঁচু ভূমিরূপকে নিচু করছে, আর সেই ক্ষয়িত পদার্থ নিচু ভূমিরূপে এনে জমা করে তাকে উঁচুতে পরিণত করছে। তার মধ্যে সমতা যদি চলে আসে তখন আর ক্ষয় কাজ হবে না, ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মধ্যে একটা সমতা আসবে। এই পর্যায়নের ইংলিশ টার্ম হচ্ছে গ্রেডেশন। ভূবিজ্ঞানী জি.কে. গিলবার্ট সর্বপ্রথম গ্রেড বা পর্যায় কথাটি ব্যবহার করেন, পর্যায়ন কথাটা ব্যবহার করেন না। কিন্তু অনেক বইয়ে দেখবে ভূবিজ্ঞানী জি.কে. গিলবার্টকে পর্যায়ন কথাটি ব্যবহার করে বলে লেখা আছে, কিন্তু তোমরা সেটা পড়বে না। তাহলে কে গ্রেড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? গ্রেড বা পর্যায় কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। তাহলে পর্যায়ন কথাটি বা গ্রেডেশন কথাটি প্রথম কে ব্যবহার করেন? পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সলিসবারি 1904 খ্রিস্টাব্দে। এটা মনে রেখো, ঠিক আছে? তাহলে জি.কে. গিলবার্ট পর্যায়ন কথাটির প্রথম অবতারণা করেননি, কে করেছিলেন? চেম্বারলিন ও সলিসবারি। তাহলে গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন? গ্রেড কথাটি ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। গ্রেড বা পর্যায়, গ্রেড ও গ্রেডেশন একটু আলাদা, কিন্তু পরীক্ষায় ভুল করবে না, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব পর্যায়ন প্রক্রিয়ার প্রকারভেদ নিয়ে। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলো তাহলে কি হচ্ছে? বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম হচ্ছে ভূপৃষ্ঠের উপর ক্ষয় করে চলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন নদী প্রবাহ বা জল প্রবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, হিমবাহ, ভৌমজল ইত্যাদি। এইসব প্রাকৃতিক শক্তি অনবরত ভূপৃষ্ঠের উপর কাজ করে চলেছে। এই শক্তিগুলি ভূপৃষ্ঠের উপর অবরোহণ, আরোহণ ও জৈবিক এই তিন প্রক্রিয়ায় ভূমির উপর বিবর্তন ঘটায়। প্রথমে আমরা অবরোহণ প্রক্রিয়া সম্বন্ধে পড়ব। ইংরেজি ডিগ্রেডেশন বা অবরোহণ কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে নিচে নেমে যাওয়া, অর্থাৎ তার গ্রেড লো হয়ে যাওয়া। নিচে নেমে যাওয়া বা গ্রেড লো হয়ে যাওয়া, অর্থাৎ যেসব বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে উঁচু ভূমিভাগ ক্ষয়ীভবন ও নগ্নীভবনের মাধ্যমে ধীরে ধীরে ক্ষয়িত হয়ে নিচু হয়ে যেতে থাকে এবং সমতলে পরিণত হওয়ার চেষ্টা করে, সেই সব প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ বা ডিগ্রেডেশন। আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে এই অবরোহণ প্রক্রিয়া সংঘটিত হয়। ভূমির এই অবরোহণ প্রক্রিয়াকে একত্রে বলা হয় নগ্নীভবন। নগ্নীভবন মানে কি? তাহলে নগ্নীভবন হচ্ছে কোনো একটা ভূমিভাগ যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে তার কি হবে, তার ভেতরের অংশ যেটা গোপন ছিল, শিলার ভেতরের অংশ সেটা উন্মুক্ত বা উন্মোচন হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে নগ্নীভবন, মানে নগ্ন হয়ে যাওয়া। অর্থাৎ নগ্ন হয়ে যাওয়া মানে কি, শিলাপৃষ্ঠ যখন কোনো বস্তুর উপরিপৃষ্ঠকে সরিয়ে দেওয়া হয় তার ভিতরের গোপন অংশ বেরিয়ে পড়ে, সেটাকে নগ্ন হয়ে যাওয়া বলে। এরকম শিলার ক্ষেত্রে নগ্নীভবন মানে কি, যখন শিলার উপরিস্তর ক্ষয় বা আবহবিকারের মাধ্যমে যখন সেখান থেকে সরে যায়, মোচন হয়ে যায়, তখন তার ভেতরের যেটা গোপন স্তর ছিল সেটা বেরিয়ে যায়। এবার পড়বো আমরা আরোহণ। আরোহণ অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাগ্রেডেশন। অ্যাগ্রেডেশন কথাটির অর্থ হচ্ছে উপরে উঠে যাওয়া, অর্থাৎ তার যে লেভেল তার থেকে উপরে উঠে যাওয়া। যেমন
বাংলায় আরোহণ। আচ্ছা, তোমরা যদি আরোহণ অবরোহণে মনে করো গুলিয়ে যাবে, তাহলে তো তোমাদের মনে রাখার জন্য একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি যে আরোহণ তোমরা দু জায়গায় শুনে থাকতে পারো, একটা হচ্ছে পর্বতারোহণ আর একটা অশ্বারোহণ। তাহলে অশ্বারোহণ মানে অশ্বে বা ঘোড়ার উপরে ওঠা, পর্বতারোহণ পর্বতের উপরে ওঠা, অর্থাৎ উঠে যাওয়া, কোনো ভূমিরূপের উঠে যাওয়াকে বলা হয় আরোহণ। তাহলে ভূমিরূপ কিভাবে উঠবে? ভূমিরূপের উপর যখন ক্ষয়ীভূত পদার্থ যখন কোনো নিচু ভূমিরূপে এসে জমা হবে, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় যেসব ভূমিভাগ ক্ষয় হয়েছে তা ক্ষয়ীভূত পদার্থ কোনো নিচু ভূমিভাগে এসে জমা হবে, সেই জমা হবে তখন সেই ভূমিটা ধীরে ধীরে উচ্চতা প্রাপ্ত হতে থাকবে, উচ্চতা প্রাপ্তি হতে থাকবে এবং সেই ভূমিটা উঁচু হয়ে যাবে। যেমন বদ্বীপ গঠন, নিচু ভূমিরূপে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়, সমভূমি গঠন করে। তারপরে নদী গর্ভে বালুচর গঠন ইত্যাদি হচ্ছে আরোহণের উদাহরণ। অপরপক্ষে অবরোহণের উদাহরণ কি হবে? ক্ষয়জাত পর্বত, ক্ষয়জাত মালভূমি, সমভূমি গঠন ইত্যাদি। এটা মনে রাখবে, অবরোহণ ও আরোহণের মধ্যে যে টার্মটা সেটাকে গুলিয়ে দিও না। তাহলে আরোহণ প্রক্রিয়ার সংজ্ঞা কি হবে? বহির্জাত প্রক্রিয়া সমূহের মাধ্যমে যখন কোনো নিচু ভূমিরূপের উপর বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে তার উচ্চতা প্রাপ্ত হয়, অর্থাৎ নিচু ভূমিরূপ উঁচু হতে থাকে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে আরোহণ। যেমন নদী তীরবর্তী নিম্নভূমিতে প্রতি বছর বন্যার সময় পলি সঞ্চয় হয়ে হয়ে প্লাবন সমভূমি বা প্লাবন ভূমি গঠন করে, এটা হচ্ছে আরোহণের উদাহরণ। এরপরে একটা থেকে গেল জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া তোমার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। জৈবিক প্রক্রিয়া কিভাবে বর্ণনা করা যায়? মানুষ সহ অন্যান্য উদ্ভিদ প্রাণী যখন ভূমিভাগের রূপের পরিবর্তন করতে সাহায্য করে, যেমন কোনো ভূমিভাগে উঁচু ভূমিভাগকে খুঁড়ে বা খনন কার্য চালিয়ে নিচু করে দেয়, বা নিচু ভূমিরূপে বিভিন্ন ক্ষয়জাত পদার্থ এনে জমা করে সেটার পরিবর্তন ঘটায়, সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। তাহলে আজ তোমরা বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে ভালো করে জানলে। এখান থেকে শর্ট কোশ্চিন আসে। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো নদীর কাজ নিয়ে, তোমাদের সিলেবাস অনুযায়ী। কিন্তু তার আগে নদীর কাজ নিয়ে আলোচনা করার আগে নদী সম্পর্কিত কিছু পরিভাষা তোমাদের জানা অবশ্যই দরকার। এই নদী সম্পর্কিত কিছু পরিভাষার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তারপরে তোমাদের নদীর কাজের ভিডিওটি দেখবে, সেটাতে তোমাদের বুঝতে সাহায্য হবে। আর নদী সম্পর্কিত কিছু পরিভাষার যে ভিডিওটি আছে সেখানে তোমাদের শর্ট কোশ্চেন পেয়ে যাবে পরীক্ষায় অনেক। তাহলে ভিডিওটি দেখে নাও এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নাও, যাতে এর পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করে সর্বপ্রথম তোমার কাছে এসে পৌঁছায়। এবং বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলো না।